চীনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগে উত্তপ্ত ওয়াশিংটন। চীনা নাগরিকদের জাপান ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান। সৌদিতে F-35 যুদ্ধবিমান দিতে পারেন ট্রাম্প। হরমুজ প্রণালী থেকে তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ইরান। গ্রেফতার বিচার থেকে আজীবন দায়মুক্তি পেলেন পাক সেনাপ্রধান। সুইডেন থেকে $4.3 বিলিয়ন যুদ্ধবিমান কিনছে কলম্বিয়া। জোহরান মামদানির প্রশাসনে কাজ করতে 50,000 আবেদন। যৌন কেলেঙ্কারিতে ক্লিন্টনের তদন্ত দাবি করলেন ট্রাম্প। গাজার আন্তর্জাতিক বাহিনীর জন্য 20,000 সেনাকে প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। ক্যারিবীয় অঞ্চলে নৌকায় মার্কিন হামলায় নিহত 4। ভেনেজুয়েলার ব্যাপক সেনা মোতায়েন। চীনে স্বর্ণের খনি সন্ধান, মজুদ 8.5 কোটি ভরিরও বেশি। মিয়ানমারে 35 বছর পর কারেন বিদ্রোহীদের দখলে মডং শহর। কফি, গরুর মাংস সহ 2 শতাধিক পণ্য থেকে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প। আজারবাইজান দূতাবাসে রুশ ক্ষেপণাস্ত্র বাকুর তীব্র প্রতিবাদ। চীনা সেনাবাহিনীর হাতে মার্কিন গ্রাহকের তথ্য তুলে দেওয়ার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে টেক জায়ান্ট আলিবাবা। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে হোয়াইট হাউসের একটি মেমোর সূত্রে দাবি করা হয়েছিল, আলিবাবা পিএলএ-কে আইপি অ্যাড্রেস, ওয়াইফাই তথ্য ও পেমেন্ট রেকর্ড সরবরাহ করেছে। তবে সংস্থাটি এটিকে বিদ্বেষপূর্ণ জনসংযোগ কার্যক্রম বলে বর্ণনা করে বলছে, কেউ ট্রাম্পের সাম্প্রতিক চীন বাণিজ্য চুক্তি দুর্বল করতে চাইছে। ওয়াশিংটনে সম্ভাব্য চীনা গুপ্তচর বৃত্তি নিয়ে উদ্বেগ বাড়লেও চীনের দূতাবাস অভিযোগ অস্বীকার করেছে। এরই মধ্যে অ্যানথ্রোপিক জানায়, চীনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় GTZ-1002 নামে একটি গ্রুপ এআই চালিত সাইবার গুপ্তচর বৃত্তির কাজ চালায়, যা তারা ঠেকিয়ে দেয়। বেইজিং বলছে তারা সবসময় হ্যাকিংয়ের বিরুদ্ধে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনা নাগরিকদের আপাতত জাপান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ান ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমানে জাপানে থাকা চীনা নাগরিকদের জীবন ও শারীরিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। তাই স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির প্রতি সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জাপান পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বক্তব্যে বলা হয়েছিল, যদি তাইওয়ান কেন্দ্রিক কোনো সামরিক জরুরি অবস্থা সৃষ্টি হয় তবে জাপান হস্তক্ষেপ করতে পারে। উভয় দেশ একই দিনে একে অপরের রাষ্ট্রদূতদের তলব করেছে। চীনা দূতাবাসও তাদের উইচ্যাট অ্যাকাউন্টে সতর্কতা জারি করে। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জাপান ভ্রমণ করেছেন 74,80,000 চীনা পর্যটক, যা সব দেশের মধ্যে সর্বোচ্চ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সৌদি আরবকে F-35 স্টিলথ যুদ্ধবিমান সরবরাহের একটি চুক্তি বিবেচনা করছেন। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সৌদি আরব প্রচুর জেট কিনতে চায় এবং তিনি বিষয়টি দেখছেন। নতুন এই চুক্তি সামনে এসেছে এমন সময় যখন ট্রাম্প আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আতিথেয়তা দেবেন। আশা করা হচ্ছে শীর্ষ 2 নেতা অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করবেন। ট্রাম্প বলেন, এটি শুধু সাক্ষাৎ নয়, সৌদি আরবকে তারা সম্মান করে। তবে পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সতর্কতা দেওয়া হয়েছে। ইরান হরমুজ প্রণালী থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী জানিয়েছে, জাহাজটি অনুমোদনবিহীন প্রোডাক্ট বহন করছিল এবং সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শুক্রবার সকাল 7:30টায় বিচারিক কর্তৃপক্ষ কার্গো জব্দের নির্দেশ দেয়। এরপর IRGCর নৌবাহিনী ট্যাঙ্কারটির গতিবিধি নজরদারি করে এবং 3টি ছোট নৌকা হঠাৎ পথ পরিবর্তনে বাধ্য করে। আগের দিন বিভিন্ন দেশের নিরাপত্তা সংস্থা একই ধরনের ঘটনা সম্পর্কে সতর্ক করেছিল। মার্কিন 5ম নৌবহর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। হরমুজ প্রণালী বৈশ্বিক তেল ও তরলীকৃত গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে এর আগে অনেকবার জব্দের ঘটনা ঘটেছে। পাকিস্তানের পার্লামেন্ট 27তম সংবিধান সংশোধনী পাশ করে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আজীবন গ্রেফতার ও বিচার থেকে দায়মুক্তি দিয়েছে। সংশোধনীর ফলে তিনি নৌ ও বিমান বাহিনীরও তত্ত্বাবধায়ক হবেন এবং অবসরের পরও রাষ্ট্রপতির পরামর্শে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। সমালোচকরা বলছেন, এটি দেশকে স্বৈরতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে এবং বেসামরিক ও সামরিক ভারসাম্য পুরোপুরি ভেঙে সামরিক বাহিনীর পক্ষে ঝুঁকেছে। নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও উদ্বেগ তৈরি করেছে। সংশোধনীর পরই সুপ্রিম কোর্টের 2 বিচারপতির পদত্যাগে বিতর্ক আরও বেড়েছে। সমর্থকেরা দাবি করছেন, এটি সামরিক কাঠামোকে সুসংহত করবে, তবে বিরোধীরা মনে করছেন পাকিস্তান এখন পোস্ট হাইব্রিড শাসনের পথে। সুইডেনের তৈরি 17টি গ্রিপেন যুদ্ধবিমান কিনতে $4.3 বিলিয়ন চুক্তি করেছে কলম্বিয়া। গতকাল এক সামরিক ঘাঁটিতে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ক্রয় চুক্তির ঘোষণা দেন। তিনি বলেন, অস্থিতিশীল ভূরাজনীতির সময় নতুন যুদ্ধবিমানগুলো যেকোনো দিক থেকে আসা আগ্রাসন মোকাবিলায় ব্যবহার করা হবে। ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী সামরিক অভিযান ল্যাটিন আমেরিকা জুড়ে ঝুঁকি বাড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পেত্রোর তীব্র রাজনৈতিক বিরোধ চলছে। ট্রাম্প তাকে অবৈধ মাদক চক্রের নেতা বলায় সম্পর্ক আরও খারাপ হয়। যুক্তরাষ্ট্র কলম্বিয়াকে মিত্রের তালিকা থেকে বাদ দেয়। এদিকে মার্কিন ও ফরাসি সংস্থাগুলো যুদ্ধবিমান বিক্রি করতে আগ্রহী ছিল, তবে শেষ পর্যন্ত সুইডেনই চুক্তি পেল।
নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ট্রানজিশন টিমে জয়ী হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে 50,000-এরও বেশি মানুষ চাকরির জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা সব স্তরের মানুষ হতে পারেন, প্রাথমিক শ্রমিক থেকে অভিজ্ঞ নীতি নির্ধারক পর্যন্ত। মামদানির মতে এটি নিউ ইয়র্কবাসীর গড়ে তোলা আন্দোলন এবং প্রশাসনের প্রতি নাগরিক আস্থার প্রতিফলন। ট্রানজিশন দল মাত্র 30 ঘন্টায় 7,000-এরও বেশি দাতার কাছ থেকে $5,17,947 সংগ্রহ করেছে। মামদানির নির্বাচনী নীতিমালায় স্থিতিশীল ভাড়া, বিনামূল্যে বাস সেবা সম্প্রসারণ এবং সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ছিল। 2026 সালের 1 জানুয়ারি তিনি প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে গ্রেসি ম্যানশনে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন। যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত জেফ্রি এপস্টেইনের সঙ্গে বিল ক্লিন্টনের সম্পর্ক নিয়ে তদন্ত শুরু করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রকাশিত নতুন ইমেইলে ট্রাম্পের নামও এসেছে, যেখানে দেখা যায় তিনি কিশোরী মেয়েদের সঙ্গে এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে জানতেন। এপস্টেইনের সাবেক প্রেমিকা ম্যাক্সওয়েলও অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে যৌন কার্যকলাপে সম্পৃক্ত ছিলেন। ট্রাম্প ল্যারি সামার্স, জেপি মর্গান চেজ সহ অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্তের দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেছেন ডেমোক্রেটরা তাকে এপস্টেইন কেলেঙ্কারিতে ফাঁসানোর ষড়যন্ত্র করছে। ট্রাম্প জানিয়েছেন বহু বছর ধরে এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক খারাপ ছিল এবং তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। ইন্দোনেশিয়া গাজার আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর জন্য 20,000 সেনাকে প্রস্তুত করছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাজাফরি সাজাম সোয়েদ্দিন জানিয়েছেন, বাহিনীতে প্রশিক্ষিত সেনাদের সঙ্গে ডাক্তার ও প্রকৌশলীও থাকবেন। গাজায় প্রস্তাবিত শান্তিরক্ষী টিমের অনুমোদন ইতোমধ্যে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থেকে পাওয়া গেছে। আরব অঞ্চলের দেশগুলোর সবুজ সংকেতের অপেক্ষা রয়েছে। ইন্দোনেশিয়া যুদ্ধবিরতির মাসেরও বেশি সময় পেরিয়ে প্রস্তাবিত টেকনোক্রেট সরকার গঠনের জন্য প্রস্তুত। গত 29 সেপ্টেম্বর ট্রাম্পের 20 পয়েন্ট প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছিল। এই বাহিনী টেকনোক্রেট সরকারের কাছে জবাবদিহি করবে। গাজার শান্তিরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ। ক্যারিবীয় সাগরে মাদকবাহী নৌকায় মার্কিন বাহিনীর হামলায় 4 জন নিহত হয়েছে, যা সেপ্টেম্বর থেকে চালানো 20তম আঘাত। মার্কিন সেনাবাহিনীর দাবি, জাহাজটি পরিচিত রুটে মাদক বহন করছিল। এখন পর্যন্ত এসব অভিযানে 80 জন নিহত হয়েছে। সাধারণত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব ঘোষণা দেন, তবে এবার সাউদার্ন কমান্ড নিজে বিবৃতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার মাদুরো সরকার মাদক পাচারে সহায়তা করছে। মাদুরো পাল্টা অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে কৃত্রিম যুদ্ধ সাজাচ্ছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় ভেনেজুয়েলা সামরিক ও বেসামরিক মোতায়েন বাড়িয়েছে। ট্রাম্প দাবি করেন নৌকাগুলো বিদেশি সন্ত্রাসী চক্রচালিত কার্টেলের নিয়ন্ত্রণে। আইন প্রণেতারা জানতে চাইছেন এসব হামলার আইনগত ভিত্তি কি। চীনের শিনজিয়াং অঞ্চলের কুনলুন পর্বতমালায় 1000 টনেরও বেশি স্বর্ণ মজুদ সমৃদ্ধ নতুন খনির সন্ধান মিলেছে। সরকারি ভূতাত্ত্বিক জরিপে পাওয়া তথ্য অনুযায়ী এই স্বর্ণ বেল্টের রূপরেখা এখনও স্পষ্ট, যা দেশটির সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বৃহৎ আবিষ্কার। কাশগড় জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও জানান, পশ্চিম কুনলুনে 1000 টন স্কেলের এই স্বর্ণ বেল্ট দীর্ঘদিন ধরে অনুসন্ধানে ছিল। গত 1 বছরের মধ্যেই চীন 3টি বিশাল স্বর্ণখনি আবিষ্কার করেছে। এর আগে লিয়াওনিন ও হুনান প্রদেশেও বড়সড় মজুদ পাওয়া যায়। আন্তর্জাতিক খনি শিল্পের হিসাব বলছে, চীনে এখনও উত্তোলন অপেক্ষমান স্বর্ণের পরিমাণ প্রায় 3000 টন, যার সঙ্গে নতুন পাওয়া এই খনি দেশের মজুদকে আরও সমৃদ্ধ করবে। মিয়ানমারের কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি 35 বছর পর মডং শহর দখলে নিয়েছে। সীমান্তবর্তী এই শহর শুক্রবার পুরোপুরি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে আসে। 4 দিনব্যাপী অভিযান শেষে জান্তা সেনাদের শেষ দল থাইল্যান্ডে পালিয়ে যায়। কেএনইউ শহরের 2টি সামরিক ঘাঁটি ও একটি সরকারি কার্যালয় দখল করেছে, যেখানে প্রায় 60 সেনা পালিয়েছে। মডং সীমান্ত বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং কৌশলগতভাবে মূল্যবান। জান্তা বাহিনী শহর পুনর্দখলের চেষ্টা করে Y-12 সামরিক উড়োজাহাজ দিয়ে বোমা বর্ষণ করলে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে প্রায় 1000 বাসিন্দা আশ্রয় নিয়েছে। কেএনইউ থাইল্যান্ড সীমান্ত থেকে থেইনকুন পর্যন্ত 54 কিলোমিটার সড়ক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তানিনথারি থেকে থেইনকুন পর্যন্ত প্রধান সড়ক দীর্ঘদিন অবরুদ্ধ থাকায় জান্তা বাহিনী 2 বছর ধরে প্রবেশ করতে পারেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 200টিরও বেশি খাদ্যপণ্য থেকে শুল্ক প্রত্যাহার করেছেন। কফি, গরুর মাংস, কলা, কমলার রস সহ অন্যান্য পণ্যের উপর থেকে এই শুল্ক তুলে নেওয়া হয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার এক সরকারি আদেশে স্বাক্ষর করেছেন, যা ইতোমধ্যেই কার্যকর হয়েছে। তিনি সাংবাদিকদের জানান, কিছু খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রে কোনো মূল্যস্ফীতি নেই। 20 জানুয়ারি শপথ গ্রহণের কয়েক মাস পর 2 এপ্রিল ট্রাম্প বিশ্বের 100টিরও বেশি দেশের উপর বর্ধিত রফতানি শুল্ক আরোপ করেছিলেন। অতিরিক্ত শুল্কের কারণে বিভিন্ন দেশের পণ্য মার্কিন বাজারে কম উপস্থিতি পায় এবং দাম বেড়ে যায়। শুল্ক প্রত্যাহারের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে খাদ্য ও কৃষিজ পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং বাণিজ্যিক সুস্থ থাকবে। কিয়েভে আজারবাইজানের দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাকু। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র হামলার পূর্ণাঙ্গ তদন্ত ও ব্যাখ্যা চায়। রাতে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দূতাবাস কম্পাউন্ডে আঘাত হানে, যার ফলে প্রাচীর ধসে যায় এবং ভবন, যানবাহন ও কনসুলার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজারবাইজান উল্লেখ করেছে, 2022 সালের এপ্রিলে ইউক্রেনে তাদের সব কূটনৈতিক স্থাপনার অবস্থান রাশিয়াকে জানানো হয়েছিল। বাকু 2022 থেকে 2025 সালের ইউক্রেনে বিভিন্ন হামলার ঘটনাও স্মরণ করিয়েছে। এই ধারাবাহিক
ধারাবাহিক ঘটনার কারণে ক্ষেপণাস্ত্র হামলা ইচ্ছাকৃত কিনা তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।